1857 সালের সিপাহী বিদ্রোহের কথা উঠলেই আমাদের চোখের সামনে সবার আগে কি ভেসে ওঠে? ওই চর্বি মাখানো কার্তুজ বা টোটার ছবিটাই তো, তাই না? হ্যাঁ, একদম। ইতিহাস বইয়ের পাতা থেকে শুরু করে সাধারণ আড্ডাতেও আমরা আসলে ধরে নিই যে ওই একটা কার্তুজই বুঝি পুরো ভারতবর্ষে মহাবিদ্রোহের আগুনটা জ্বেলে দিয়েছিল। ঠিক, কিন্তু আসল সত্যিটা হলো ওই কার্তুজটা ছিল একটা ছোট্ট স্ফুলিঙ্গ মাত্র। আসল বারুদের স্তূপটা জমা হচ্ছিল গত 50 বছর ধরে। একদম ঠিক বলেছেন। আর আজকের এই গভীর আলোচনায় আমরা সেই বারুদের স্তূপটাই খুঁড়ে দেখার চেষ্টা করব। আর এই পুরো বিশ্লেষণের জন্য আমাদের গাইড হিসেবে থাকছে অত্যন্ত চমৎকার একটা বই, প্রখ্যাত লেখক আহমেদ ছফা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বই সিপাহী যুদ্ধের ইতিহাস। অসাধারণ একটা বই। তবে আলোচনার শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের এই আয়োজনে কিন্তু আমরা পুরো বইটা নিয়ে কথা বলছি না। হ্যাঁ, আমাদের এই বিশ্লেষণটা আবর্তিত হবে শুধুমাত্র বইটির প্রথম অধ্যায় ১ বিদ্রোহের কারণ এর উপর ভিত্তি করে। মানে আমাদের মূল লক্ষ্যটাই হলো সেই লুক্কায়িত কারণগুলো খুঁজে বের করা। কিভাবে তিল তিল করে জমা হওয়া ক্ষোভ আর চরম অবহেলা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ঠিক, তো আমরা যদি একদম বোড়ার দিকের কথা ভাবি, পলাশের যুদ্ধের পর থেকে কলকাতা থেকে পেশাওয়ার পর্যন্ত যে বিশাল ব্রিটিশ সাম্রাজ্য গড়ে উঠল, সেটা তো আর আকাশ থেকে পড়েনি। না, তা তো বটেই। এই এদেশীয় সেপাইদের রক্ত আর ঘামের বিনিময়ে তো এই সাম্রাজ্যে দাঁড়িয়েছিল। কিন্তু বিনিময়ে তারা বা এদেশের সাধারণ মানুষ কি পেয়েছিল? হুম, এই অর্থনৈতিক শোষণের জায়গাটা আসলেই শিউরে ওঠার মতো। সাধারণ মানুষের ওপর চৌকিদারি ট্যাক্স 1 লাফে 4-5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই চৌকিদারির ট্যাক্স বিষয়টা কিন্তু একটু খুলে বলা দরকার। এটা মূলত ছিল গ্রামে পাহারা দেওয়ার জন্য বা গ্রাম্য পুলিশের খরচ চালানোর জন্য একটা কর। কিন্তু কোম্পানির লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে বাদশাহী আমলে যেখানে কোনো এলাকায় খাজনার দাবি ছিল 200 টাকা, ইংরেজ আমলেটা বাড়িয়ে করা হলো 300 বা কোনো কোনো ক্ষেত্রে 500 টাকা। এখানেই কিন্তু শেষ নয়। সবচেয়ে অমানবিক দিকটা ছিল সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর বসানো কর। কাজের খোঁজে এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া গরিব মানুষদের ওপর তারা মাথাপিছু কর বসিয়েছিল। মানে নিজের দেশেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যেন ভিসা ফি দিতে হচ্ছে। ঠিক তাই। আর যারা একটু মালপত্র নিয়ে যাতায়াত করত তাদের অবস্থাও ছিল তথৈবচ। জেলা সীমানা পার হওয়ার সময় প্রতিটি গরুর গাড়ি পিছু 4 থেকে 6 আনা কর দিতে হতো। এর ফলাফল তো মারাত্মক হওয়ারই কথা। সাধারণ কৃষক বা মজুরদের দুর্দশা চরমে পৌঁছায়। একদম। পেটের দায়ে যখন মানুষ ধুঁকছে, ঠিক তখনই ব্রিটিশরা আঘাত হানল আরও একটি স্পর্শকাতর জায়গায়, মানুষের শেকড়ে, মানে ধর্ম আর সংস্কারে। আর ঠিক এই জায়গাটাতেই 1806 সালের ভেলোর বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হয়। মাদ্রাজ প্রেসিডেন্সিতে ব্রিটিশরা হঠাৎ অদ্ভুত কিছু নিয়ম জারি করে বসল। হ্যাঁ, বলা হলো হিন্দু সেপাইদের কপালের গোত্রচিহ্ন বা তিলক মুছতে হবে, মুসলমানদের দাড়ি কাটতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর নির্দেশটা ছিল মাথার টুপি নিয়ে। যুগ যুগ ধরে সেপাইরা যে সুতির পাগড়ি পরত, সেটা বাতিল করে তাদের পরতে বাধ্য করা হলো চামড়ার তৈরি টুপি। ব্রিটিশ অফিসারদের দিক থেকে দেখলে ব্যাপারটা হয়তো খুব সাধারণ ছিল। এটা অনেকটা এখনকার কর্পোরেট ড্রেস কোডের মতো। কাজে যেমনই হোক, দেখতে স্মার্ট হতে হবে। কিন্তু তারা এই দেশের মানুষের মনস্তত্ত্ব একেবারেই বুঝতে পারেনি। সেপাইদের কাছে ওই চামড়ার টুপি ছিল আতঙ্কের আরেক নাম। কারণ ওই চামড়া গরুর নাকি শূকরের, সেটা তো কেউ নিশ্চিত করে জানে না। তা তো বটেই। হিন্দু বা মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই এই টুপি মাথায় দেওয়া মানে ছিল জাত হারানো, ধর্ম হারানো এবং পরকাল হারানো। জাত গেলে তো আত্মীয় স্বজন সমাজ সবাইকে হারাতে হবে। তাদের কাছে এটা ছিল আক্ষরিক অর্থেই মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এই স্মার্টনেস দেখাতে গিয়ে সিপাহীদের যে ভেতর থেকে কতটা ভেঙে দেওয়া হচ্ছিল তার বড় প্রমাণ পাওয়া যায় 1824 সালের ব্যারাকপুর বিদ্রোহের ঘটনায়। হ্যাঁ, ব্রহ্মদেশে যুদ্ধের জন্য বাঙালি পল্টনকে কালাপানি বা সমুদ্র পার হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল। এখন হিন্দু ধর্মমতে সমুদ্র পার হওয়া মানেই তো মহাপাপ। আর মজার ব্যাপার হল, সেপাইরা কিন্তু যুদ্ধ করতে অস্বীকার করেনি। তারা শুধু বলেছিল সমুদ্রপথে নয়, তারা স্থলপথে মার্চ করে যেতে চায়। কিন্তু মালপত্র নেওয়ার জন্য ব্রিটিশ সরকার কোনো গরুর গাড়ির ব্যবস্থাই করতে পারল না। উল্টো সেপাইদের বলা হল নিজেদের ব্যবস্থায় গাড়ি জোগাড় করতে। সেপাইদের পক্ষে তো নিজেদের অর্থে গাড়ি জোগাড় করা কোনোভাবেই সম্ভব ছিল না। তারা শুধু তাদের জাত ধর্ম বাঁচানোর একটা উপায় খুঁজছিল। কিন্তু তৎকালীন সর্বাধিনায়ক স্যার এডওয়ার্ড প্যাজেট
এসব এদেশীয় বিশ্বাসকে নিছক কুসংস্কার বলে মনে করতেন। কোনো যুক্তিতর্কের ধার না ধরে তিনি নির্মমভাবে গুলি চালানোর নির্দেশ দেন। বহু সেপাই মারা যায়, নেতাদের ফাঁসি দেওয়া হয়। এই নির্মমতা সেপাইদের মনে চিরস্থায়ী একটা ক্ষত তৈরি করে দেয়। তারা বুঝে যায় ব্রিটিশদের কাছে তাদের ধর্মীয় অনুভূতির কানাকড়িও দাম নেই। এই ধর্ম হারানোর আতঙ্ক যে কতটা বাস্তব আর মর্মান্তিক ছিল তা বোঝা যায় আফগান যুদ্ধের ট্র্যাজেডি থেকে। হিন্দু সুবাদার সীতারামের গল্পটা এই ক্ষেত্রে একটা জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, আফগান যুদ্ধে সেপাইদের সিন্ধু নদ পার হয়ে যুদ্ধ করতে হয়েছিল, আর তৎকালীন হিন্দু সমাজের নিয়ম অনুযায়ী সিন্ধু নদ পার হওয়া মানেই ছিল জাতিচ্যুত হওয়া। সীতারামের পরিণতি বিশ্লেষণ করলে সেপাইদের ভেতরের ভয়টা একদম পরিষ্কার হয়ে যায়। কাবুলের যুদ্ধে বন্দী হওয়ার পর সীতারাম বহু কষ্টে 500 টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসে। কিন্তু মুশকিল হল, ফিরে আসার পর ব্রিটিশ অফিসাররা তার প্রতি সহানুভূতি দেখালেও তার সমাজ কিন্তু তাকে আর মেনে নেয়নি। নিজের গ্রামে ফিরে সীতারাম দেখে তার রেজিমেন্টের ব্রাহ্মণরা তো বটেই, এমনকি তার নিজের পরিবারও তাকে অস্পৃশ্য ও পতিত বলে ঘোষণা করেছে। জাত ফিরিয়ে নেওয়ার জন্য যে বিশাল অঙ্কের প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল, সেটা দেওয়ার সামর্থ্য তার ছিল না। ফলে নিজের পরিজনদের সামনেই তাকে একঘরে হয়ে থাকতে হয়েছে। এই ঘটনাটা পুরো সেপাই বাহিনীর মধ্যে একটা চরম বার্তা দিয়ে দেয়। তারা দেখল যে বিদেশে গিয়ে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করলে সম্মান তো বাড়েই না, উল্টো সমাজ থেকে চিরতরে বিতাড়িত হতে হয়। একদম তাই। এই সীতারামের পরিণতি সেপাইদের বুঝিয়ে দিয়েছিল যে কোম্পানি তাদের শুধু ব্যবহারই করছে, তাদের সামাজিক সম্মান রক্ষার কোনো দায়ী কোম্পানির নেই। তবে এখানে একটা বিষয় কিন্তু ভাবনার খোরাক যোগায়। সেপাইরা দেখছে যে তাদের ধর্ম হুমকির মুখে, কিন্তু ব্রিটিশরা তো কিছু ভালো সংস্কারও করেছিল, তাই না? হ্যাঁ, যেমন 1829 সালে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা বাতিল করলেন, কিংবা 1856 সালে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন চালু করলেন। এগুলো তো নিশ্চিতভাবেই মানবিক পদক্ষেপ ছিল, কিন্তু সাধারণ মানুষ আর সেপাইরা এই ভালো কাজগুলোকেও কেন ষড়যন্ত্র হিসাবে দেখল? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের সেই সময়ের খ্রিস্টান মিশনারিদের আধিপত্যের দিকে তাকাতে হবে। সে সময় মিশনারিরা বাজার, স্কুল, হাসপাতাল, এমনকি জেলেও জোর কদমে ধর্মপ্রচার শুরু করেছিল। এবং সাধারণ মানুষ দেখত যে ব্রিটিশ অফিসাররা তাদের সরাসরি মদত দিচ্ছে। 1845 সালে একটা ঘটনা ঘটে। জেলে আগে সবার আলাদা রান্নার ব্যবস্থা ছিল, কিন্তু ওই বছর সবার জন্য এক পাকঘরে বা কমন মেসে রান্নার ব্যবস্থা করা হলো। আমাদের এদেশীয় সমাজে, বিশেষ করে হিন্দু সমাজে, জাতপাতে যে কঠোর নিয়ম ছিল, এই এক পাকঘরে রান্নার বিষয়টা সরাসরি তো তাতেই আঘাত হানল। একদম। উচ্চবর্ণের হিন্দুরা ভাবল নিচু জাতের মানুষের ছোঁয়া খাবার খাইয়ে সরকার তাদের জাত মারতে চাইছে। আর স্কুলগুলোতে বাইবেল পড়া বাধ্যতামূলক করার ফলে এই সন্দেহ আরও জোরালো হয়। যখন সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সরকারের মূল লক্ষ্যই হল সবার জাত মেরে খ্রিস্টান বানানো, তখন তো ভালো সংস্কারগুলোকেও তারা ষড়যন্ত্র বলেই মনে করবে। ঠিক বলেছেন। আর প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একই মনস্তাত্ত্বিক সংঘাত তৈরি হয়েছিল। যেমন ধরুন রেলপথ আর টেলিগ্রাফের কথা। হ্যাঁ, রেলগাড়িতে তো আর জাত বেছে বসার উপায় নেই। সব বর্ণের মানুষকে একসাথে বসতে হতো বলে ব্রাহ্মণদের সুচিতা নষ্ট হতো। তারা প্রযুক্তিগত এই উন্নয়নকেও ধর্মনাশের হাতিয়ার হিসেবেই দেখেছিল। টেলিগ্রাফের তারকে তারা মনে করত জাদুর সুতো। এই ধর্মীয় ক্ষোভের পাশাপাশি চরম বৈষম্যের দিকটাও কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। সেপাইদের ক্ষোভ শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাদের রুটি-রুজির ওপরও বিশাল আঘাত আসছিল। অবশ্যই। একই সেনাবাহিনীতে ব্রিটিশ সৈন্য এবং দেশীয় সিপাহীদের মধ্যে বেতনের পার্থক্য ছিল আকাশ-পাতাল। এই পরিসংখ্যানগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। একজন পদাতিক দেশীয় সেপাই মাসে বেতন পেত মাত্র 7 টাকা। এই 7 টাকা দিয়ে তাকে ডাল রুটি খেয়ে কোনোমতে নিজের পরিবারের পেট চালাতে হতো। আর যারা অশ্বারোহী বা ক্যাভেলরিতে ছিল তারা পেত 27 টাকা। কিন্তু এর ভেতরেও একটা বড় ফাঁকি ছিল। ওই 27 টাকা থেকেই তাদের ঘোড়া, খাবার এবং নিজেদের ইউনিফর্মের খরচ মেটাতে হতো। মানে মাস শেষে তাদের হাতে প্রায় কিছুই থাকত না। উল্টোদিকে ইউরোপীয় সৈন্যদের বেতন ছিল অনেক বেশি। আর এই বেতনের বৈষম্যের সাথে যুক্ত হয়েছিল বাট্টা বা ভাতার নামে চরম প্রতারণা। দূর দেশে যুদ্ধ করতে গেলে সেপাইরা এই অতিরিক্ত ভাতাটা পেত।
সিন্ধু প্রদেশে যুদ্ধের সময় তাদের এই ভাতা দেওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ব্রিটিশরা যখন সিন্ধু দখল করে ফেলল তখন তারা অদ্ভুত এক যুক্তি দেখালো। তারা বলল, এটা তো এখন আমাদেরই দেশের অংশ, তাই আর অতিরিক্ত বার্তা দেওয়া হবে না। ভাবুন একবার, একজন সিপাহীর কাছে সিন্ধু তো তখনও আগের মতোই দূর আর অচেনা জায়গা। তাদের ন্যায্য পাওনাটা স্রেফ আইনের মারপ্যাচে কেটে নেওয়া হলো। এই প্রতিশ্রুতির বরখেলাফ সেপাইদের চোখে ব্রিটিশ সরকারের মর্যাদাকে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। তারা বুঝতে পারে কোম্পানির কথার কোনো দাম নেই। এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছিল ব্রিটিশ অফিসারদের আচরণ। আগেকার ব্রিটিশ অফিসাররা সেপাইদের সাথে মিশতেন, তাদের সুবিধা অসুবিধা দেখতেন। কিন্তু নতুন প্রজন্মের অফিসাররা সেপাইদের মানুষ বলেই গণ্য করতেন না, অক্ষত্র ভাষায় গালিগালাজ করতেন। ফলে সেপাইদের মনে ব্রিটিশ অফিসারদের প্রতি শ্রদ্ধার জায়গাটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই পুরো বারুদের স্তূপে সবচেয়ে বড় আঘাতটা আসে রাজনৈতিক দিক থেকে। লর্ড ডালহাউসির সাম্রাজ্যবাদী সত্যবিলোপ নীতির কথা বলছেন তো? হ্যাঁ, এই নীতির মাধ্যমে ঝাঁসি, নাগপুর, সাতারা একের পর এক দখল করা হলো। কিন্তু সবচেয়ে বড় আঘাত বা চূড়ান্ত বিশ্বাসঘাতকতার ঘটনাটি ঘটে 1856 সালে অযোধ্যা দখলের মাধ্যমে। এই অযোধ্যা বা আউধ দখল ছিল ব্রিটিশদের কফিনের শেষ পেরেক। অযোধ্যার নবাব ছিলেন ব্রিটিশদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তাকেই যখন গদ্দিচ্যুত করা হলো তখন পুরো ভারতবর্ষে চোখ খুলে যায়। দেশীয় রাজা এবং সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পারে যে ব্রিটিশদের কোনো প্রতিশ্রুতিই বিশ্বাসযোগ্য নয়। মিত্র হোক বা শত্রু, সুযোগ পেলে কোম্পানি কাউকে ছাড়বে না। শুধু রাজাদের গদি নয়, নতুন ভূমি আইনের মাধ্যমেও বিশাল পরিবর্তন আসে। বংশানুক্রমিক জমিদারদের সরিয়ে বেনিয়া বা সুদখোর মহাজনদের জমির মালিকানা দেওয়া হয়। ফলে গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর সেপাহীদের একটা বড় অংশই তো আসতো এই কৃষক পরিবারগুলো থেকে। ঠিক তাই, কৃষকদের ক্ষোভ সরাসরি সেপাই লাইনে গিয়ে আছড়ে পড়ত। তাহলে আজকের এই পুরো আলোচনার সূত্রগুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, চিত্রটা একদম পরিষ্কার হয়ে যায়। 1806 সালের ভেলোরের চামড়ার টুপি থেকে শুরু করে আফগান যুদ্ধের লাঞ্ছনা, তারপর মাত্র 7 টাকা বেতনের ক্ষোভ, মিশনারিদের ধর্মপ্রচার এবং সবশেষে অযোধ্যা দখলের মতো চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এই সবকিছু মিলে গত 50 বছর ধরে তিল তিল করে তৈরি হয়েছিল এক বিশাল বারুদের স্তূপ। 1857 সালের চর্বি মাখানো টোটা শুধু সেই স্তূপ একটি দেশলাইয়ের কাঠি ছুড়ে দিয়েছিল মাত্র। আর যারা শুনছেন তাদের জন্য এখান থেকে শেখার একটা বড় বিষয় আছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে শাসিত মানুষের সংস্কৃতি, আবেগ ও আত্মসম্মানকে অবজ্ঞা করলে তার ফল কখনো ভালো হয় না। তা তো বটেই। সাম্রাজ্য যতই শক্তিশালী হোক না কেন, মানুষের বিশ্বাস আর সম্মান হারালে ছোট একটা স্ফুলিঙ্গই তার পতনের জন্য যথেষ্ট। দারুণ বলেছেন। আচ্ছা, বিদায় নেবার আগে শ্রোতাদের জন্য একটি নতুন ভাবনার দুয়ার খুলে দিতে চাই। আজকের আলোচনা আমরা দেখলাম সিপাহীদের ক্ষোভ কতটা তীব্র ছিল। হ্যাঁ, কিন্তু একটি জায়গায় অদ্ভুত ঘাটতি ছিল। ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষায় শিক্ষিত বাঙালি বাবু বা মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এই বিদ্রোহ থেকে নিজেদের সযত্নে দূরে সরিয়ে রেখেছিল। এটা খুবই চিন্তার একটা বিষয়। একবার ভেবে দেখুন তো, যদি সেদিন শিক্ষিত সমাজ নিজেদের দূরে না রেখে সেপাই এবং দেশীয় রাজাদের সাথে এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াত, তবে কি হতো? সত্যিই তো। তাহলে কি 1857 সালে ভারতের বুক থেকে ব্রিটিশ শাসনের শেষ বছর হতে পারত? এই প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের ভাবনার জন্য রেখে আজকের গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি।